জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে। COP29 সম্মেলনে প্রধান উপদেষ্টা টিকে থাকতে নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান। রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবিতে এবার 10 সাংগঠনিক বিভাগে সমাবেশ করবে বিএনপি। দল নিষিদ্ধ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এই সরকারের মূলত দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে সড়ক অবরোধ। জুলাই আন্দোলনে আহতদের। রংপুরের উপদেষ্টা দেয়ার দাবিতে সড়ক অবরোধ। জোর করে ক্ষমতায় থাকতেই পঞ্চদশ সংশোধনী, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। শেখ মুজিবকে জাতির পিতা বলা সংবিধানের পরিপন্থী। গণতন্ত্রকে সংকুচিত করার জন্য গভর্নমেন্ট আর পার্লামেন্টে যারা প্লেস করেছেন, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রড অন দি কনস্টিটিউশন। এবং ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের সাথে লড়াই করে 1 গোলে হারল বাংলাদেশ। বসুন্ধরা কিংস এরেনায় স্বপ্ন পূরণ হলো না লাল সবুজের। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাত 9টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বৈশ্বিক অর্থনীতির বর্তমান কাঠামো জলবায়ু ধ্বংসের মূল কারণ, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পৃথিবীকে বাঁচাতে নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি করতে হবে, যার মূল ভিত্তি হবে সামাজিক ব্যবসা। আজারবাইজানের রাজধানী বাকুতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP29-এ এই কথা বলেন তিনি। এ সময় মেধা, অর্থ আর যুব শক্তির সমন্বয়ে নতুন এক সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের কারণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, বরফ গলে ফুলে ফেপে উঠছে সমুদ্রপৃষ্ঠ। এর পেছনে অন্যতম কারণ বলা হচ্ছে উন্নত দেশগুলোর অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণ। তবে এর জন্য দায়ী না হয়েও ভুক্তভোগী দেশের তালিকায় বাংলাদেশের নাম একেবারে ওপরের দিকে। জলবায়ুর সংকট যখন মানব সভ্যতার ধ্বংস ডেকে আনার হুমকি দিচ্ছে, তখন পুরো বিষয়টিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বিশ্বের প্রতি আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গিকে পরিবেশ ধ্বংসের মূল কারণ হিসেবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই অর্থনীতি ভোগের ওপর ভিত্তি করে চলে। In order to survive, we need to create another civilization, a counterculture which is based on a different lifestyle. This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. Social business is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. It will facilitate entrepreneurship for the youth. Young people will get prepared through new education of entrepreneurship. শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য দারিদ্র্য। ডক্টর ইউনূসের এই 3-0 তত্ত্বকে ধারণ করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমেই গড়ে উঠবে নতুন এক সভ্যতা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নতুন কর্মসূচি নিয়ে আবারও রাজপথে সরব হচ্ছে বিএনপি।
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ আরও নানা দাবিতে 10 সাংগঠনিক বিভাগে সমাবেশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা করে সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয় সবশেষ স্থায়ী কমিটির বৈঠক থেকে। বিএনপি নেতারা বলছেন, বিদ্যমান বাস্তবতায় ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজপথে নামার কোনো বিকল্প নেই। সাইফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার বিপ্লবে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 3 মাসেরও বেশি সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় কিছুটা অস্বস্তি আছে বিভিন্ন রাজনৈতিক দলে। শুরু থেকেই একদিকে সরকারকে সহযোগিতার কথা বলে আসছে বিএনপি, অন্যদিকে সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলটি। এমন বাস্তবতায় দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ আরও কিছু ইস্যুকে সামনে রেখে আবারও রাজপথে নামার কথা ভাবছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী দিনেও গণতন্ত্রের পুনরুদ্ধারে যে কর্মসূচিগুলো থাকবে, প্রত্যেকটার মধ্যে মানুষের ব্যাপক অংশগ্রহণই মানুষকে এবং দেশের মানুষকে মেসেজ দিবে যে আগামী দিনে কে দেশের নেতৃত্ব দিবে। বাট আমরা জনগণের ইচ্ছার উপর, জনগণের মত প্রকাশের উপর আস্থাশীল। বিএনপি সিনিয়র নেতারা মনে করেন, চলমান পরিস্থিতিতে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে মাঠের কর্মসূচির বিকল্প নেই। জানান, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি। যতদিন পর্যন্ত সরকার নির্বাচন ঘোষণা করে আমরা রাজপথেই থাকব। আপাতত আমরা আমাদের যে 31 দফা কর্মসূচি, এটি তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে জানাবার জন্য আমরা মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন লেভেলেও আমরা আমাদের কর্মতৎপরতা চালাবো। এই বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীন অবস্থা বেশি দিন থাকুক এটা সহ্য করবে না, মেনেও নেবে না। কাজে সেই ক্ষেত্রে সময় বলে দিবে কর্মসূচি কি হবে, কর্মপন্থা কি হবে, এবং সেটা জনগণের দাবি, সময়ের দাবিতেই ঘোষিত হবে। দলের প্রতি জনগণের সমর্থন বাড়াতে পর্যায়ক্রমে জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সমাবেশ করার চিন্তা করছে বিএনপি। এছাড়া আগামী 16 ডিসেম্বর উপলক্ষে ঢাকায় আরেকটি বড় র্যালি করতে চায় দলটি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মৌলিক সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। সব সংস্কারে তাদের হাত দেওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। বুধবার সকাল 10:30টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের পর কালীবাড়ির নিজ বাসভবনে একথা বলেন তিনি। তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থা আওয়ামী লীগ করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। সংবিধানে নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে না ভোট ও প্রত্যাহারের ব্যবস্থা রাখতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। সভায় লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, সুষ্ঠু নির্বাচনে বর্তমান নির্বাচনী আইন যথেষ্ট নয়। আসলে তো সংবিধান থেকে তো ক্ষমতা আসে না, ক্ষমতা থেকে সংবিধানের ধরন তৈরি হয়, কিংবা সংবিধানের কোন অংশ কার্যকর হবে কোন অংশ কার্যকর হবে না সেটা নির্ভর করে ক্ষমতার উপরে। তো সেই কারণে ক্ষমতায় যারা ছিল বাংলাদেশে তারা শিক্ষা, স্বাস্থ্য, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে এই কথাটাকে গুরুত্ব দেয় নাই কখনো, এবং মৌলিক অধিকারের যে জায়গাগুলো আছে সেটাকে বারবার খর্ব করার চেষ্টা করেছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চিকিৎসায় অবহেলার অভিযোগে আগারগাঁওয়ে বিক্ষোভ করছে জুলাইয়ে আন্দোলনে আহত শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, কি কি দাবি নিয়ে এখনো আন্দোলন চলছে জানাবেন? ধন্যবাদ।
আপনারা যেমনটি দেখেছেন সারাদিনই তারা কিন্তু সকালবেলা যখন স্বাস্থ্য উপদেষ্টা এখানে আসে তার পরবর্তী সময় থেকে কিন্তু তারা বলছিলেন যে স্বাস্থ্য উপদেষ্টার সাথে তারা কথা বলার চেষ্টা করেছেন। তাদের যেই উন্নত চিকিৎসা পাচ্ছে না, এখনও যারা এখানে ভর্তি রয়েছেন তাদের অনেকেই শরীরে গুলিবিদ্ধ, ফলে সেই উন্নত চিকিৎসা না পাওয়ার আকাঙ্ক্ষাটা স্বাস্থ্য উপদেষ্টাকে জানানোর চেষ্টা করেছেন। পাশাপাশি তাদের যে অর্থ সাহায্য পাওয়ার কথা ছিল সেটি পায়নি, সে অভিযোগে তারা করার চেষ্টা করেছেন। সেটি না হওয়ার পরবর্তীতে কিন্তু তারা এই রাজপথে বসে এবং আন্দোলন শুরু করে। এখন তারা যেমনটি বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টার এখানে 1 ঘন্টার মধ্যে আসতে হবে, এসে তাদের দাবিগুলো শুনতে হবে। যদি না শুনে তাহলে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন যে আরও 3 উপদেষ্টা যিনি রয়েছেন, তথ্য উপদেষ্টা যিনি রয়েছেন এবং যুব ক্রীড়া উপদেষ্টা, পাশাপাশি স্বাস্থ্য উপদেষ্টা, 3 জনকেই তারা বলছেন যে এখানে এসে তাদের অভিযোগগুলো শুনতে। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু একটু আগে হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন, তিনি কথা বলেছেন, এই আহতদের সাথে কথা বলেছেন। পাশাপাশি তাকে বোঝানোর চেষ্টা করেছেন, আন্দোলনটি থামানোর চেষ্টা করেছেন। তারা বলছেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলবেন। কিন্তু যারা এখানে আন্দোলন করছেন, যারা বসে আছেন, তারা বলছেন যে না, তারা দীর্ঘদিন যাবৎ এখানে বারবার এই কথাগুলো বলার চেষ্টা করেছে, তারা পারেনি। 100 দিন হয়ে যাচ্ছে, এখনো তারা উন্নত চিকিৎসা পাচ্ছে না। অনেকের চোখে গুলিবিদ্ধ, অনেকে বলছেন তাদের পা কাটা পড়ছে এবং অনেকে অভিযোগ করছিলেন এখনো তাদের চিকিৎসা চলমান, অপারেশনের বাকি, সেই চিকিৎসাটা তারা পাচ্ছে না। পাশাপাশি এখানে যে আহতদের তালিকা করা হয়েছে সেই তালিকায় অনেকের নাম নেই, এমনটি বলছেন হাসপাতালে প্রত্যেকটি ওয়ার্ডে 48 জন করে রোগী থাকার পরে শুধুমাত্র একটি ওয়ার্ডে পর্যবেক্ষণ করে চলে গিয়েছেন। পাশাপাশি বলছেন যে তাদের সাথে যে সাংবাদিকদের নিয়ে এসেছিলেন শুধুমাত্র 5 জন সাংবাদিক এসেছিলেন, যে তারা সবাই দেশের বাহিরের, ফলে তাদের অভিযোগগুলো তারা শুনেনি, না শুনে চলে গিয়েছে, এখানে সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ পাননি। এই যাবতীয় দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে বসেছেন। পাশাপাশি এর ফলে যেমনটি আমরা দেখেছি যে আশপাশের বেশ কিছু এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা নিরাপত্তার বিষয়টি আপনাদের জানিয়ে রাখি, আশেপাশে পুলিশ এবং সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থাটি আমরা দেখেছি, সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের আমরা দেখেছি। পাশাপাশি এখানে এই আন্দোলন ঘিরে যারা আহত তাদেরকে যেন কোনো প্রকার বিরক্ত না হয়, কেউ যেন বিরক্ত করতে না পারে, কোনো ধরনের সংকটে না পড়ে, সেটি নিশ্চয়তা তারা দিচ্ছেন। আশেপাশের যারা মানুষ এসেছিলেন দেখতে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ এখানে বেশ কিছু রোগী রয়েছেন, তারা কিন্তু এখনো গুরুতর আহত, তারা যেন আরো কোনো ভাবে ক্ষতির শিকার না হয় সেটি কিন্তু নিরাপত্তা দিচ্ছেন এই নিরাপত্তা বাহিনী। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু তাদের কাছ থেকে সময় নিয়ে গিয়েছেন এবং আশেপাশেই তিনি অবস্থান করছেন। তিনি বলছেন স্বাস্থ্য উপদেষ্টা সহ যে 3 জন উপদেষ্টাকে তাদের দাবিগুলো শোনানোর কথা বলেছেন, তাদের আসার কথা বলেছেন, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদেরকে আসবেন কিনা সে বিষয়টি তিনি জানাবেন। আপনারা যেমনটি বলছিলেন যে ঠিক 7:30টার পরবর্তী সময়ে কিন্তু এখানে হাসনাত আব্দুল্লাহ আসেন এবং তিনি প্রায় 1 ঘন্টা এখানে কথা বলেছেন। পাশাপাশি স্নিগ্ধ এসেছেন, আপনারা জানেন যে মুগ্ধ যে শহীদ হয়েছেন তার ভাই স্নিগ্ধ এসেছিলেন। পাশাপাশি আরো মাসুদ, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদের সময় হলো একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনিও যদি এমন ট্রিপে যেতে চান তাহলে মার্কুইস সংবাদে আর একবার স্বাগত। সংবিধানে গণভোটের বিধান বহাল করতে হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশের গণতন্ত্র ধ্বংস করা এবং সংবিধানের কবর রচনা করা হয়েছে। শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলে তার সংবিধানের স্বীকৃতি দেয়া মূল সংবিধানের পরিপন্থী বলে হাইকোর্টকে জানান অ্যাটর্নি জেনারেল। 2011 সালের 30 জুন সংসদে পাশ হয় সংবিধানের 15তম সংশোধনী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জাতির পিতার স্বীকৃতি দেয়া হয় শেখ মুজিবুর রহমানকে। এছাড়া সংবিধানের মৌলিক বিষয়গুলি সংশোধন অযোগ্য করা এবং অসাংবিধানিকভাবে কেউ রাষ্ট্র ক্ষমতা দখল করলে তাকে রাষ্ট্রদ্রোহ, অপরাধ বিবেচনা সহ বিভিন্ন বিষয় সংযুক্ত করা হয় সংশোধনীতে। তবে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি দাখিল করা এক রিটের প্রেক্ষিতে রুল জারি করেন হাইকোর্ট।
রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, যারা নিশিরাতে ভোট ডাকাতির মাধ্যমে এমপি হয়েছিলেন তাদের ভোটে এই বিধান বাতিল হয়। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেটাকে লঙ্ঘন করা। এদিকে দুপুরে পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল শুনানিতে পঞ্চদশ সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। এই কারণে যে মানুষকে ভয়ের সংস্কৃতিতে রাখা। আজ যে জনতা বিজয় অর্জন করছে, এটাই গণতন্ত্র, এটাই জনগণের ইচ্ছা। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে। বাঙালি হিসেবে যখন আনছেন, তখন এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদেরকে আপনি এক্সক্লুড করছেন। এই এক্সক্লুশনটা উই দ্য পিপল অফ বাংলাদেশ এই কনসেপ্টের বাইরে, সুতরাং একটা বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশনের বাইরে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসের খবর। অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদী আর নির্বাচিত সরকার করবে দীর্ঘমেয়াদী সংস্কার, এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা জানান, নির্বাচিত সরকারের জন্য ব্যাংক খাতে সংস্কারে ফুটপ্রিন্ট রেখে যাওয়া হচ্ছে। যে কোনো মূল্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে বলেও ফের জানালেন অর্থ উপদেষ্টা। পিকেএসএফ এর 34 বছর পূর্তি। বুধবার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে অর্থায়ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। এটা যত ছড়িয়ে যাবে, বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা আমাদের এর মধ্যে আত্মস্থ করতে হবে এবং এটা গ্রহণ করতে হবে। সেই জন্য ইনোভেশন, কন্টিনিউয়াস রিসার্চ, ডেভেলপমেন্ট শেখা এবং সেটাকে বাস্তবায়ন করা, সেটা আমাদের দরকার আছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ট্যাক্স কমিয়েও দ্রব্যমূল্য কমানো যাচ্ছে না, তবে চেষ্টা করছে সরকার। ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এনপিআর চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। আমি সেটা চিফ অ্যাডভাইজারগুলো দেখেন, খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য হিসেবে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমরা চেষ্টা করছি, থিংস আর নট ভেরি ইজি। সরকারের বিভিন্ন মেয়াদে সংস্কারের বিষয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা, জানান পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্ম গুলো পলিটিক্যাল সেটা করবে। কিন্তু আমি ওদের বলেছি, পছন্দ করি না অনেক পলিটিশিয়ান, যে আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো, যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন। অন্তর্বর্তী সরকারের বাকি কাজ করতে জনগণই নির্বাচিত সরকারকে চাপ দেবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। আইনের বেড়াজালে এনজিও কর্মীরা স্বাধীনভাবে কথা বলতে পারছে না বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ডস অ্যাওয়ার্ড সেরেমনি বাংলাদেশ ম্যারিকাম মৈত্রী প্রকল্প অনুষ্ঠানে এই কথা জানান তিনি। তহবিল নিয়ন্ত্রণের নামে আইন করে এনজিওর কার্যক্রম তদারকি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এই আইন সংস্কারের দাবি জানান উপদেষ্টা। রিজওয়ানা হাসান বলেন, ভিন্ন মতামতকে গুরুত্ব দিতে হবে, ভিন্ন মতের হলে তারা রেজিস্ট্রেশন পাবে না, এমন যেন না হয়। দেশের সবাইকে পরিবেশের কথা বলার আহ্বান জানান তিনি।
আপনারা আপনাদের ভেরিফিকেশন প্রসেসটা যার যার সাথে কথা বলতে হয় তার সাথে কথা বলে সহজ করে, নতুবা স্থানীয় পর্যায়ে যারা কাজ করে তারা তো আপনার রেজিস্ট্রেশন নিয়ে কাজ করতে গেলে তাদের আজকে থেকে শুরু করলে 5 থেকে 7 বছরের ধাক্কার মধ্যে ফেলে দিলেন। আমার প্রকল্প কেন সরকারের পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে? আমার প্রকল্প সামঞ্জস্যপূর্ণ হবে, আমার সাংবিধানিক অধিকার আছে, যেটা গণতান্ত্রিক অধিকার আছে, মত প্রকাশের ব্যাপারে, চিন্তার ব্যাপারে, সংগঠনের ব্যাপারে। সরকারের সব পলিসিতে আমি টিকমার্ক দিব কেন? গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বিশুদ্ধ পানির অভাব যে শহরে, তার নাম রাজধানী ঢাকা, যেখানে প্রতি ফোঁটা পানি কিনে খেতে হয়। উচ্চমূল্যের বাজারে 1 লিটার বোতলজাত বিশুদ্ধ পানির জন্য যেখানে খরচ করতে হয় 30 টাকা, সেখানে মাত্র 80 পয়সায় 1 লিটার পানি দিচ্ছে ঢাকা ওয়াসা ও মার্কিন প্রতিষ্ঠান ড্রিঙ্কওয়েল। সারা দেশের 32টি এটিএম থেকে এই পানি কিনতে পারছেন গ্রাহকরা। ঘনবসতির শহর রাজধানী ঢাকা, যেখানে বসবাস করেন কমপক্ষে 2 কোটি মানুষ। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে ঢাকা ওয়াসা, তা বহু পুরনো গল্প। এমন বাস্তবতায় 2017 সাল থেকে ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রের ড্রিঙ্কওয়েল চুক্তিবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পানির এটিএম বুথ স্থাপন শুরু করে, যা এখন বিশুদ্ধ পানির নির্ভরযোগ্য ঠিকানা। ঢাকা ওয়াসার যে ড্রিঙ্কওয়েল, যেটা তাদেরকে ধন্যবাদ, আমরা বাসার কাছে পানি পাচ্ছি। 1 লিটার পানি কিনতে গেলে 25 থেকে 30 টাকাও রাখে দোকানে, এখানে আমি 70 পয়সা লিটার পাচ্ছি। ভূগর্ভ থেকে উত্তোলিত পানি পরিশোধনের মাধ্যমে বিক্রি করা হয় এসব এটিএমে। ভ্যাট সহ প্রতি লিটার পানির মূল্য মাত্র 80 পয়সা। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 50 টাকার বিনিময়ে নিবন্ধন করে যে কেউ এটিএম কার্ড নিতে পারেন। আর এই কার্ড এটিএম বুথে দিলেই স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসে পানি। নেই দুর্গন্ধ ও পানি ফুটানোর বিড়ম্বনা। এখান থেকে পানি নিয়ে আমরা সরাসরি খাইতে পারি, ফুটনি লাগে না, ফিল্টার করা লাগে না। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে 300টি এটিএম বুথ স্থাপন করেছে ড্রিঙ্কওয়েল। গ্রাহক সংখ্যা 5.5 লাখ। গড়ে এই পানি পান করছে 25 লাখ মানুষ। চুক্তি অনুযায়ী 2026 সালের মধ্যে রাজধানীতে আরও 200টি এটিএম বুথ স্থাপন করবে এই প্রতিষ্ঠান। এখানে আমরা যে সেবাটার মাধ্যমে বা যে মাধ্যমটাতে পানিগুলো দিচ্ছি, তাতে ব্যয়টা অনেকটাই মানুষের হাতের নাগালে। বিশুদ্ধ পানি সরবরাহে ড্রিঙ্কওয়েল গ্রাহকের আস্থা অর্জন করেছে বলেও দাবি কর্তৃপক্ষের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সপ্তাহের 4র্থ কর্মদিবসে উত্থান দেখেছে দেশের পুঁজিবাজার। যদিও টাকার অঙ্কে কমেছে শেয়ার হাত বদলের পরিমাণ। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 17.65 পয়েন্ট বেড়ে 5316 পয়েন্টে অবস্থান নিয়েছে। পাশাপাশি বেড়েছে অপর 2 সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে 479 কোটি 87 লাখ টাকার শেয়ার, যা আগের কর্মদিবসের তুলনায় 97 কোটি টাকা কম। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে 152টির, কমেছে 175টির এবং অপরিবর্তিত ছিল বাকি 67টি কোম্পানির শেয়ারের দাম। আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নির্ভরতার প্রতীক। রাত 9টার সংবাদে আর একবার স্বাগত। এবারে স্পোর্টস অ্যারেনার খবর। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের সাথে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠ কিংস অ্যারেনায় তাদের বিপক্ষে লাল সবুজদের হার 1-0 গোলে। এই ম্যাচে বাংলাদেশের ফরওয়ার্ডরা ব্যর্থ হয়েছেন স্কোর করতে। হারই যেন প্রতি মুহূর্তের গল্পে পরিণত হচ্ছে বাংলাদেশের জন্য। গোলের খেলা ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখলেও ফিনিশিং এর অভাবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের সাথে হার মানতে হলো তপু রাকিবদের।
ওইখানে ওভারলোড করার চেষ্টা করছিল। কিংস আরেনায় ম্যাচের শুরুর 15 মিনিটে কমপক্ষে 3টি আক্রমণ চালায় লাল সবুজরা, কিন্তু গোল করতে পারেনি ফরওয়ার্ডরা। রাকিব লাফিয়ে উঠেছিলেন। উল্টো ম্যাচের 17 মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ। উৎসবে মাতে মালদ্বীপ, স্কোর করেন নাম্বার 7 আলী ফাসির। বাংলাদেশের কপাল পুরল ম্যাচের পরের মিনিটেই দারুণ এক আক্রমণ করেও কাজে আসেনি। মালদ্বীপের কিপারকে ফাঁকা পেলেও গোল করতে ব্যর্থ হন ফাহিম। 29 মিনিটে আবারও শট নিয়ে লক্ষ্যভেদ করতে পারেনি ফাহিম। 43 মিনিটে সোহেল রানা বক্সের বাইরে থেকে শট নিলেও পোস্টে লেগে তা ফিরে আসে। আবারও গোল বঞ্চিত হয় লাল সবুজরা। কাঁপিয়ে দিয়েছিল হুসেইন শরীফকে। প্রথমার্ধে প্রতিপক্ষের ডিফেন্স আর ভাঙতে পারেনি মোরসালিনরা, ফলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। হয়তো নেমে আসবে। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় বাংলাদেশকে আতঙ্কে রেখেছে মালদ্বীপ। বেশ কয়েকবার স্বাগতিকদের রক্ষণ ভাঙলেও কিপার মিতুল মার্মা বাঁচিয়ে দেন দলকে। দ্বিতীয় গোলের খোঁজে মালদ্বীপ। মোরসালিন রাকিবরা দ্বিতীয়ার্ধে স্কোর করার মতো আক্রমণ করতে পারেননি, ফলে 90 মিনিট শেষে 1-0 গোলে পিছিয়ে বাংলাদেশ। ফিনিশিং এর অভাবে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তপু মোরসালিনদের। আমাদের কাছে মনে হয়েছে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এনসিএল টি20 দিয়ে ক্রিকেটে ফিরতে চান তামিম ইকবাল। এই টুর্নামেন্ট খেলতে দিতে হবে ফিটনেস টেস্ট, এমনটাই জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব খেলবেন কিনা তা জানা নেই এই নির্বাচকের। ক্রিকেটে ফেরার ব্যস্ততা তামিম ইকবালের। কখনো মিরপুরের ইনডোরে, কখনো আবার সেন্টার উইকেটে প্রস্তুতি করছেন। 6 মাস পর খেলায় ফিরতে ফিটনেসও জরুরি। এনসিএল টি20 দিয়ে ফেরার অপেক্ষায়। বিপিএল এর আগে এই টুর্নামেন্ট খেলে ছন্দে থাকতে চান তামিম। তামিমের কল পাশাপাশি হচ্ছে এখানে বোর্ডের আমাদের টপ ম্যানেজমেন্ট রয়েছেন, তাদেরও কিছু কল রয়েছে। বাট তামিম এনসিএল টি20টা খেলবে এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে, এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারেন। ঘরোয়া লিগে খেললেও দিতে হবে ফিটনেস টেস্ট। বিসিবিও কঠোর এই ইস্যুতে। সঠিক প্রক্রিয়া মেনেই ফিরতে হবে তামিমকে। হবে এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে, সেটা রিচ না করেও 2 জন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ফিটনেস টেস্টে পার্টিসিপেট করে। বিসিবির নিরাপত্তা শঙ্কায় মিরপুর বিদায়ী টেস্টে খেলা হয়নি সাকিবের। ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিরবেন কিনা তাও জানা নেই নির্বাচক হান্নান সরকারের। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। অবশেষে আক্ষেপ নিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ওপেনার ইমরুল কায়েস। ফেসবুক পেজে লাল বলের ক্রিকেটকে বিদায় জানান এই বাঁহাতি। আগামী 16 নভেম্বর খুলনা বিভাগের পক্ষে শেষবারের মতো প্রথম শ্রেণীর ম্যাচ খেলবেন তিনি। 2019 সাল ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে একমাত্র দিবারাত্রি টেস্ট দলে ছিলেন ইমরুল কায়েস। তারপর আর কোনো ফরম্যাটেই জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই টাইগার ওপেনারকে। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাঁহাতি এই ওপেনার। পুরো ক্যারিয়ার জুড়ে অনেকটাই অবহেলিত ইমরুল কায়েস। টাইগারদের ওপেনার পেয়ার দীর্ঘদিন ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেলেও খুব একটা সুযোগ মেলেনি সম্ভাবনাময় এই ওপেনারের। শেষমেশ ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেটকে জানিয়ে দিলেন বিদায়। আমি আগামী 16 নভেম্বর আমি আমার টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি, এবং সেই সাথে আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার লাইফের 17 বছরের সবথেকে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত। 2009 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত 39 টেস্টে 24.28 গড়ে করেছেন 1797 রান। 3 সেঞ্চুরির পাশাপাশি নামের পাশে 4টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস 150 রানের। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিজ্ঞতার ঝুলিতে 137টি ম্যাচ, প্রায় 34 গড়ে ব্যাট থেকে এসেছে 7930 রান। 20 সেঞ্চুরি আর 27 হাফ সেঞ্চুরি তার ঝুলিতে। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ওয়ানডে দল থেকে বাদ পড়েন ইমরুল। আর 2017 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন সবশেষ টি20, যে ম্যাচটাই এখন ইমরুলের স্মৃতির পাতায় অঘোষিত আন্তর্জাতিক শেষ ম্যাচ। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।
দর্শক, এই ছিল নিউজ 24 রাত 9টার সংবাদে। আর সংবাদের বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।